সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শুরুতেই শিরোনাম। বাইসাইকেলের প্রতি আগ্রহ বাড়ছে তরুণদের, পরিবেশ রক্ষার পাশাপাশি বাঁচবে স্বাস্থ্য। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য যেতে হবে না বিদেশে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই মিলবে চিকিৎসা। নানামুখী প্রচারে সুফল মিলছে, তামাকের বদলে আখ চাষ করছে বান্দরবানের চাষিরা। যানজটের ভোগান্তি নেই কোনো পথ খরচ, যানটি পরিবেশ বান্ধব। নাম বাইসাইকেল। শহুরে তরুণদের বেশ আগ্রহ এই দ্বিচক্র যানে। এরই মধ্যে এই বাইসাইকেল প্রেমী তরুণদের নিয়ে হয়েছে কিছু সাইক্লিস্ট গ্রুপ। সপ্তাহ শেষে তারা আয়োজন করছে নানা রকমের রাইড। ফয়সাল কাজ করেন একটি বেসরকারি অফিসে, বাসা পান্থপথ, অফিস গুলশানে। ঢাকার দুঃসহ যানজট কাটিয়ে চলতে বেছে নিয়েছেন সাইকেল। এতে পথের দুর্ভোগ কাটিয়ে উঠে শরীর ও মনের দিক দিয়েও ভালো আছেন তিনি। সাইকেল একটা আপনার পরিবেশ বান্ধব ট্রান্সপোর্টেশন সিস্টেম, আর এটা আমার অনেক টাইম সেভ করে। সো আমি এখানে 1 ঘন্টার জায়গায় অ্যাটলিস্ট 25 মিনিটস আমি ম্যাক্সিমাম 25 মিনিটস লাগে আমার বাসা থেকে অফিসে যাওয়ার জন্য। শুধু ফয়সাল নয়, ইদানিং তার মতো অনেকেই ঝুঁকছেন সাইকেলের দিকে। বিকল্প এবং নিরাপদ যান হিসেবে সাইকেল তাদের নিত্যসঙ্গী, নেই যাতায়াত খরচ। আমার লাইফস্টাইলে একটা চেঞ্জ আসছে, যে আমার ফিজিক্যাল যে বিভিন্ন সমস্যাগুলো আমি ফেস করতাম আগে, অসুস্থ থাকতাম বা এরকম, এই জিনিসগুলো আমার এখন অনেক কম হয়। সাইকেল অ্যাকচুয়ালি শখ থেকে স্টার্ট হয়েছে, আর এখন ভার্সিটিতে যাই সাইকেলে করে, জ্যামে টাইম লাগে না আমার। মেনটেনেন্সে তো তেমন একটা খরচ পড়ে না, যেমন আমি সাইকেলে গিয়ার টিউনিং করতে হলে 50 টাকা, ওয়াশ লুপ করতে হলে 100 টাকার মতো পড়ে। সাইকেল চালানোর সময় নিজের নিরাপত্তা নিয়েও বেশ সচেতন তারা। একজন সাইকেলিস্টের সেফটি ইস্যুর জন্য মেনলি আমাদেরকে দুটা জিনিসের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা। এক হচ্ছে হেলমেট, সেকেন্ড হচ্ছে গ্লাভস। হেলমেট এবং গ্লাভস যদি কেউ ইউজ করে তাহলে তার মোটামুটি অ্যাক্সিডেন্ট হলেও তার মারাত্মকভাবে ক্ষতি হওয়ার প্রবণতা কমে যায়। এরই মধ্যে সাইকেল প্রিয়দের নিয়ে হয়েছে বেশ কটি গ্রুপ। বিডি সাইক্লিস্ট এর অন্যতম। প্রতি শুক্রবার তাদের আয়োজনে হয় রাইড। মাসের শেষ শুক্রবারে থাকে ক্রিটিক্যাল ম্যাস রাইডিং। তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও বেশ বড়সড়। সাইকেলিংটাকে প্রতিটা মানুষের দৈনন্দিন কাজ দৈনন্দিন যাতায়াতের জন্য তাকে আমরা এটা ইন্ট্রোডিউস করে নিতে চাই, যেটাকে আমরা বলতে চাই ঢাকা উইল বি আ সাইকেলিং সিটি। আমরা সাইকেলিংটাকে ক্রিকেটের পর সেকেন্ড মোস্ট পপুলার স্পোর্টস হিসেবে নিয়ে আসতে চাই। এটার জন্য অলরেডি আমরা কাজ শুরু করেছি। সড়ক দুর্ঘটনা ও সময় সাশ্রয়ের কথা ভেবে পরিবেশ বান্ধব এই বাইসাইকেল প্রীতি এখন তারা ছড়িয়ে দিতে চান সবার মধ্যে। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তরুণদের পছন্দের সামনের সারিতে এখন বাইসাইকেল। দিনে দিনে বাড়ছে এর প্রসার। কেমন লাগে বাইসাইকেল চালাতে, আজ আমরা এসব নিয়ে কথা বলবো সাইকেল প্রেমীদের সংগঠন বিডি সাইক্লিস্টের 2 প্রতিনিধি মোজাম্মেল হক এবং লুবনা নোমান, এবং গ্রামীণ ফোনের মার্কেটিং কমিউনিকেশনের প্রধান সাজিদ রিজওয়ান মতিনের কাছে। আপনাদের 3জনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। আপনারা 3জনই কাজ করছেন কোনো না কোনোভাবে বাংলাদেশের সাইকেলের প্রসারের ক্ষেত্রে। তো আমরা প্রথমে মোজাম্মেল হকের কাছে জানতে চাইব যে সাইকেল নিয়ে একটি গ্রুপ, তরুণদেরকে সংগঠিত করা, সাইকেলকে জনপ্রিয় করা, এই পুরো বিষয়টি আপনি কিভাবে ভাবলেন এবং মাথায় আসলো কিভাবে? আসলে আমি বলবো এই পুরো বিষয়টা হচ্ছে সময়ের প্রয়োজনীয়তা থেকে সৃষ্টি হয়েছে। আমাদের ঢাকা শহরে আমরা সবাই জানি সবচেয়ে বেশি এখন বিড়ম্বনার শিকার হই কিন্তু আমরা আসলে ট্রাফিক জ্যাম থেকে। তো এই যে ট্রাফিক জ্যাম, এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আমি এবং আমার কয়েকজন বন্ধু এবং কয়েকজন কলিগ মিলে আমরা 2011 সালে আমরা একসাথে ঠিক করলাম যে না, এর থেকে মুক্তির জন্য আমরা চলো সবাই মিলে সাইকেলে যাওয়া আসা শুরু করি। পরীক্ষামূলক ভিত্তিতে আমরা সাইকেলে যাওয়া আসা করা শুরু করলাম। ওখান থেকেই আসলে শুরু হলো কি, যখন সাইকেলে যাওয়া আসা করছি, যেমন এক ভাই একটু আগে বললেন, এই আর কি আমরা দেখলাম, সেটা হলো যে প্রতিদিন আমরা দেখা যায় যে আমাদের জীবনে অ্যারাউন্ড 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা একজন এভারেজ মানুষের ঢাকাতে চলে যায় যে যানজটের পেছনে চলে যায়। ওখান থেকে নেমে আসে আপনার 1 ঘন্টা থেকে 40 মিনিটে আমরা সময় বাঁচাতে পারি প্রায় 2 ঘন্টার মতো। এটা থেকেই শুরু হলো আমাদের ক্লাবের যাত্রা। আমরা যখন একসাথে কয়েকজন মিলে সাইকেলে সময় বাঁচানো শুরু করলাম, তখন আমরা চিন্তা করলাম যে না, আমরা শুক্র শনিবারে আমরা নিজেদের আনন্দের জন্য এবং নিজেদের ফিটনেস বাড়ানোর জন্য আমরা রাইড দিতে পারি। ওখান থেকেই আসলে শুরু হয় ক্লাবটার জন্ম। ওখান থেকে বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাদের যে সংগঠনের সদস্য সংখ্যা বাড়লো, এই ধারণাটি অন্যদের মধ্যে ছড়িয়ে দিলেন কিভাবে?
এটা আসলে আমরা ছড়িয়ে দিলাম, আমি বলবো যে এক তো যেটা বললাম সময়ের প্রয়োজনীয়তা, দুই হলো আমাদের ফেসবুক ভিত্তিক একটা আমাদের গ্রুপ আছে যার নাম হচ্ছে বিডি সাইকেলিস্ট, এবং আমাদের একটা ওয়েবসাইট আছে যেটা হলো bdcyclist.com। তো এই ওয়েবসাইট এবং ফেসবুক ভিত্তিক এই গ্রুপের থ্রুতে আমরা আসলে আমাদের প্রচারটা চালিয়ে রাখি, এবং এছাড়াও মুখ থেকে মুখে আমাদের কথা যেতে থাকে যে এরকম একটা ক্লাব আছে যেখানে সবাই মিলে আমরা একসাথে আনন্দ করি এবং সাইকেল নিয়ে আমরা বিভিন্ন রাইডে যাই। তো মুখ থেকে মুখেও প্রচারটা হয়েছে আমাদের। আরও কিছু বিষয় আপনার কাছে জানবো, তার আগে একটু রুবনার কাছে জানতে চাইবো যে সাইকেল চালাতে কেমন লাগে ঢাকার রাস্তায়, বিশেষ করে কারণ প্রচুর নানান ধরনের যানের মাঝখানে সাইকেল চালানো। যদি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যখন সাইক্লিং করতাম না তখন খুব ভয় লাগতো, কারণ গাড়িতে যখন থাকি সারাক্ষণ মানে আপনি ট্রাফিক রুল ফলো করলেও দেখা যায় যে প্রচুর অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এখন যখন চালানো শুরু করলাম এখন ভয় লাগে না আসলে, কারণ আমাদের মধ্যে না ওই সচেতনতাটা এখন আছে, আমরা এক্সট্রা কেয়ারফুল হয়ে থাকি। আর আমি যখন পার্সোনালি যাই তখন চেষ্টা করি যে যতটুকু, যদিও সাইকেলের জন্য কোনো নিয়ম নেই, কিন্তু চেষ্টা করি যে সিগনালে থামতে, কাউকে ওভারটেক না করতে, চেষ্টা করি একদম লেফট সাইডের লাইনে থাকতে আমরা। তো ওইটা আপনি একটু সচেতন থাকলে আসলে ওই ভয়টা থাকে না। আমার এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আলহামদুলিল্লাহ। সো আমার এক্সপিরিয়েন্স ভালো। আপনি যদি কেয়ারফুল থাকেন অ্যাক্সিডেন্ট অনেকাংশেই অ্যাভয়েড করা যায়। এই যে কেয়ারফুলের যে বিষয়টা, এটা কি একজন চালক হিসেবে সতর্ক থাকা, নাকি অন্য চালকদের সতর্কতাও অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় মনে করেন? আমি বলবো দুটাই। প্রথমত আপনার সচেতন হতে হবে, আপনি কোথায় নিয়ম মানছেন, কোথায় আপনি আপনার নিজের সচেতনতার জন্য কতটুকু সেফ ডিস্টেন্স মেনটেন করছেন, সেটা নাম্বার ওয়ান। এছাড়াও দরকার আপনি অনেক সচেতন থাকা সত্ত্বেও যদি আশেপাশের ট্রাফিক, গাড়ি বিশেষ করে মোটরসাইকেল বিশেষ করে, এরা যদি আপনাকে সেই আপনার স্পেসটাকে রেসপেক্ট না করে তাহলে হতে পারে দুর্ঘটনা অনেকই ঘটতে পারে। তো এটা বোথ ওয়ে, নিজের সচেতনতা প্লাস আশেপাশে যারা গাড়ি চালক আছে তাদের সচেতনতা। আমরা যেটা করি সেটা হলো হাই ভিজিবিলিটি বলে একটা টার্ম আমরা ইউজ করি। সেটা হলো আমরা যখন সাইকেল চালাই দেখবেন যে আমরা হেলমেট পরছি, রং বেরঙের বিভিন্ন রিফ্লেকটিভ কাপড় পরছি, এবং আমাদের সাইকেলে বিভিন্ন রিফ্লেকটিভ লাইট লাগানো থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঢাকার রাস্তায় আমরা যখন সাইকেল চালাই এটা এতটুকু আমাদের নিশ্চিত থাকতে হবে যে আমাদের আশেপাশে যে যানবাহনের যে চালক ভাইয়েরা আছেন তারা আমাদেরকে ঠিকমতো নোটিস করেছেন কিনা। এটার জন্য কিন্তু আমাদের সবসময় একটু কালারফুল কাপড়, কালারফুল হেলমেট, সাইকেলে লাইটস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাজিদ ভাই, আপনার কাছে একটু আসবো যে এই ধরনের উদ্যোগ যখন তরুণরা রাস্তায় সাইকেল নিয়ে নেমেছে, তখন আপনারা তাদের পাশে যে এসেছেন, এইটার মূল ইন্সপিরেশনটা কি ছিল? এটা আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলবো। আমাদের ট্যাগলাইন চলো বহুদূর, যেটা নিয়ে, এটা আসলে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই যে ইন্সপিরেশন, যে মানুষ যে এগিয়ে যেতে চায়, হ্যাঁ, অনেক ধরনের ভাবেই তাদের লক্ষ্যে এগোতে চায়। তো এই ইন্সপিরেশনটা নিয়ে আমাদের চলো বহুদূর আমরা জানুয়ারিতে লঞ্চ করি। সো আপনি যদি একটু দেখেন যে মানুষ এগিয়ে যাওয়ার পথে অনেক রকম বাধা সম্মুখীন হতে হয়। তো সেটা হতে পারে অনেক সময় পারিপার্শ্বিকতা, অনেক সময় হতে পারে নিজের মনের ভয়, লজ্জা, দ্বিধাদ্বন্দ্ব। তো এই সাইক্লিংয়ের ব্যাপারটা যখন মোজাম্মেল হক ভাই এবং ওনারা আরও কয়েকজন মিলে যারা শুরু করলেন, এবং এটার থেকে আসলে এটা ওনারা একটা প্রবলেমের সলিউশন হিসেবেই কিন্তু এটাকে ফার্স্টে তুলে নিয়েছিলেন। এবং প্রবলেম ওনাদের মুখেই শুনতে পারবেন যে শুরুতে কিন্তু জিনিসটা এত সহজ ছিল না, এটা অ্যাকসেপ্টেড ছিল না মানে জেনারেলি ইন দ্য সোসাইটি। সো লোকজন আসলে সাইক্লিং এভাবে করে করছে, তারপরে এরকম হেলমেট পরা কিংবা এই ধরনের পোশাক আশাক পরা। সো আসলে এটার পিছনে যে একটা ভ্যালুজ আছে, একটা নিউ মানে নতুন একটা লাইফস্টাইল কিংবা ওয়ে অফ লাইফ, এটা আসলে একটা নতুন ধরনের একটা ইন্সপিরেশন তৈরি করা। সো এই ধরনের একটা জিনিস তৈরি করতে, এই ধরনের একটা জিনিস ছড়িয়ে দিতে যে বাধাগুলো আছে, এগুলো পের হয়ে আসে কিন্তু ওনারা এই বিডি সাইক্লিস্ট গ্রুপের তৈরি, এবং এই ফেসবুক ভিত্তিক গ্রুপ, ইন্টারনেটের মাধ্যমে এটা ছড়িয়ে গেছে সব জায়গায়, এবং আস্তে আস্তে এটা এখন মানে ব্যাপকতা লাভ করছে। আমরা একটু বিরতি নিব, বিরতির পরে জানবো যে কিভাবে আপনারা এই উদ্যোগকে আরো সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জয়েন্টলি কাজ করতেছেন। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিই। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আমরা চলে যাচ্ছি আলোচনায়। সাজিদ ভাই যে কথাটা বলছিলেন যে কিভাবে আপনি সম্পৃক্ত হলেন, আর যদি আরেকটু সংক্ষেপে জানান যে এই উদ্যোগটাকে এগিয়ে নিয়ে কোথায় নিতে চান আপনারা?
তো ওই যেটা বলছিলাম যে চলবহুদুরের যে ইন্সপিরেশন, এটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল। এই এক্সাম্পল দিয়ে আপনি যখন কাউকে দেখান যে দিস ইজ হোয়াট চলবহুদুর করতে হলে এরাই হচ্ছে যারা বহুদূর যাচ্ছেন, এবং অন্যদেরকে তখন এই ইন্সপিরেশনটা তৈরি হয়ে যায়, আমিও তাহলে করি, আমিও আমার বাধাটা পের হয়ে এসে আমিও প্রবাবলি যেতে পারবো আমার লক্ষ্যের দিকে। তো এই জন্যই আসলে আমরা এই বিডি সাইক্লিস্টের সাথে আমাদের সম্পৃক্ততা এবং এই কেসটাকে আমরা এই জন্যই আমরা এক্সাম্পল হিসেবে তুলে ধরেছি। তো অবভিয়াসলি ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে বিডি সাইক্লিস্টের সাথে একসাথে এই ভালো একটা প্রয়াসকে আরও ছড়িয়ে দিতে। আমরা আমাদের পার্সোনাল লেভেল থেকে করছি, আমাদের কোম্পানির ভিতরে আমরা ইন্টারনালি অনেক কাজ করছি। এছাড়া আমরা ওনাদের সাথে আলাপ করছি সামনে আমরা কিভাবে তরুণদের মাঝে এবং প্রফেশনালদের মাঝে এবং শুধু তাই না অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে এই অ্যাওয়ারনেসটা তৈরি করা, যে সাইক্লিংয়ের যে সুবিধাগুলো। জি, ধন্যবাদ। মোজাম্মেল ভাই, আমি একটু জানতে চাইবো যে টেকনিক্যালি সাইকেল যারা কিনতে চায় তাদের কোন দিকে দেখা দরকার? এমনিতে যারা কিনতে চায়, আমি খুব সংক্ষেপে যদি বলি, তাদের যেটা দেখা দরকার যে বাজারে যে সাইকেলটা কিনছে তাতে যদি মানে প্রপার সেফ একটা সে সাইকেল কিনছে কিনা। হ্যাঁ, যারা প্রথম শুরু করতে চাচ্ছেন তাদের জন্য মাউন্টেন বাইক অ্যাপ্রোপ্রিয়েট হবে এই আর কি, কারণ মাউন্টেন বাইকের চাকাগুলো একটু মোটা থাকে, পাংচার হওয়ার প্রবাবিলিটি একটু কম হয় এই। তো বাজারে আপনার এখন যেটা আছে কয়েকটা লিডিং দোকান আছে এই আর কি, তার মধ্যে উল্লেখযোগ্যের মধ্যে আমি বলবো যে বাংলাদেশে প্রডিউস করছে এরকম একটা দোকান হচ্ছে আপনার সাইকেল লাইফ এক্সক্লুসিভ, মেঘনা গ্রুপ আছেন এটার পেছনে। তাছাড়াও অনেকে আছেন যারা ইম্পোর্ট করছেন, তার মধ্যে আছেন লায়ন সাইকেল আছেন, জিএস ইম্পেক্স আছেন, নাজমুল আছেন, এই টাইপের আরও অনেক সাইকেল আছেন। তো যারা কিনতে চান প্রত্যেকেরই কিন্তু ফেসবুকে তাদের পেজ আছে, তারা চাইলে ফেসবুকে যে সার্চ করতে পারেন এটা সম্পর্কে। আমাদের যে গ্রুপ আছে বিডি সাইকেলিস্ট ফেসবুক যে গ্রুপ আছে, ওই গ্রুপে এসে তারা প্রশ্ন করতে পারেন যে তারা কোথা থেকে কিনবেন। তারা যদি কনফিউজ থাকেন, এখানে অনেকে আছেন, আমরা হেল্প করছি। শুক্রবারে আপনাদের যে প্রোগ্রামটা হয় সেখানে সম্পৃক্ত হতে পারে কিভাবে? শুক্রবারে আমাদের প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার জন্য তার শুধু এতটুকুই করতে হবে, একটা সাইকেল কিনতে হবে বা জোগাড় করতে হবে যদি না থাকে, এবং শুক্রবার সকালবেলা 6:30টার মধ্যে মানিক মিয়ার মিডল পয়েন্টে সংসদ ভবনের সামনে চলে আসতে হবে। এটাই কিন্তু তার একমাত্র রিকোয়ারমেন্ট। এবং আমরা একটা জিনিস সবসময় তাদের কাছে রিকোয়েস্ট করি, যারা আসতে চান হেলমেটটা জানি সাথে করে নিয়ে আসেন। আচ্ছা, এছাড়া অন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার সুবিধা রাস্তায় অথবা অন্য জায়গায় কি প্রয়োজন মনে করেন? ইনফ্রাস্ট্রাকচার সুবিধা অবশ্যই, আমরা যত আমাদের সাইকেলের পপুলারিটি বাড়ছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার মানে আস্তে আস্তে আমরা আশা করছি এটাও বাড়বে। তো একটা জিনিস যেটা আমরা বিদেশে অনেক দেশেই দেখতে পাই যে সাইকেলের জন্য আলাদা লেন, আমাদের দেশে এটা এখন পর্যন্ত কতটুকু প্র্যাকটিক্যাল হবে সেটা নিয়ে আমরা সন্দিহান, কিন্তু কিছু রাস্তা আছে যেখানে আমরা সাইকেল লেন ইমপ্লিমেন্ট করতে পারি। তার মধ্যে একটা উল্লেখযোগ্য রাস্তা আমি বলবো, কাকলি থেকে উত্তরা পর্যন্ত যে রাস্তাটা আছে, এখানে কিন্তু সাইকেল লেন আলাদা করে দিলে অনেকেই কিন্তু আসতে পারেন। আর ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টের মধ্যে অফিসের কথায় যদি আসি, যারা অফিসে যাতায়াত করতে চান তাদের জন্য একটা জিনিস খুবই সুবিধা হয়, সেটা হলো সাইকেল পার্কিং স্পেস যদি অফিস প্রোভাইড করতে পারে, এবং যদি শাওয়ারের ব্যবস্থা করতে পারে, শাওয়ার এবং কাপড় চেঞ্জের ব্যবস্থা। আপনাদের তিনজনকে ধন্যবাদ। আমরা সময় চলে এসেছি। দর্শক, আমরা চলে যাব অন্যান্য সংবাদে। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থি মজ্জা প্রতিস্থাপনের জন্য আর দেশের বাইরে ছুটতে হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই এর চিকিৎসার জন্য স্থাপন হয়েছে আলাদা একটি সেন্টার। এই সেন্টারে চিকিৎসা মিলবে বিদেশের তুলনায় অনেক কম খরচে। আগস্টে পথ চলা শুরু করবে সেন্টারটি, আর চিকিৎসা মিলবে পরের মাস থেকে। রক্তের বিভিন্ন রোগের মধ্যে ক্যান্সার এখনো দুরারোগ্য ব্যাধি। তবে যেসব ক্যান্সার থেকে আরোগ্য লাভ করা যায় তার মধ্যে বোন ম্যারো বা অস্থিমজ্জার ক্যান্সার একটি। তাই বলে এর চিকিৎসা যে সহজ তা নয়, আবার তা মেলা টাকার ব্যাপারও। এ কারণে উচ্চবিত্ত ছাড়া অন্যদের পক্ষে এই রোগের চিকিৎসা এতদিন ছিল দুঃসাধ্য। একে তো এতে লাগে 30 লাখ থেকে 1 কোটি টাকা, তার উপর চিকিৎসা হয় না দেশে। তবে বাংলাদেশের মানুষের এই দুর্দিন বুঝি ফুরালো। এখন থেকে এই রোগের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই। এজন্য হাসপাতালটিতে আগামী মাসেই চালু হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার। তার 2 মাস পর থেকেই শুরু হবে চিকিৎসা, আর এজন্য খরচ হবে 5 লাখ টাকার মধ্যেই। এটা যদি হয় আমাদের এগুলো উই ক্যান সেভ, এই মানে আমাদের হার্ড অ্যান্ড যে ডলারগুলো আছে ফরেন কারেন্সিটা আমরা সেভ করতে পারবো। মানুষের সাফারিং কমে যাবে, মানুষের এই যে ডিসপ্লেসমেন্ট সে তো একা গেলে পারে না, তার সাথে অনেক লোক নিয়ে ম্যাচিং করতে গেলে মনে করো তার ভাই আত্মীয় স্বজনে নিয়ে যেতে হয়, কারণ কার্ডটা ম্যাচিং করতে জানে না সে। এরই মধ্যে ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ এবং যন্ত্রপাতি সংগ্রহ শেষ করেছে কর্তৃপক্ষ। এখন কেবল উদ্বোধনের অপেক্ষা। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের 2টা ভাগ আছে। এটা অটোলোগাস বলি আমরা। অটোলোগাস মিনস হলো নিজের শরীর থেকে নিয়ে নিজের শরীরে দেওয়া যাবে, এটা অটোলোগাস। এইটা প্রাথমিকভাবে আমরা এটা শুরু করব। এটা কিছু কিছু রোগের ক্ষেত্রে এই চিকিৎসাটা করা যায়।
সেন্টারটি তৈরিতে আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশের একে খান ফাউন্ডেশন, আর কারিগরি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস হাসপাতাল। We came for 1 week and we trained the nurses on bone marrow transplant. We talked about all the aspects of bone marrow transplant. সেন্টারটির এই চিকিৎসা আন্তর্জাতিক মানের হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই পদক্ষেপ দেশের অন্যান্য হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রকেও উৎসাহিত করবে বলে আশা করছে তারা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানামুখী প্রচারের পর অবশেষে তামাক চাষ থেকে মুখ ফেরাচ্ছে বান্দরবানের চাষিরা। ক্ষতিকর এই পণ্যের বদলে আখ চাষে ঝুঁকছে তারা। এতে লাভ হচ্ছে বেশ। কৃষকদের প্রণোদনা দিলে পাহাড়ে ক্ষতিকর এই ফসলের চাষ আরও কমবে বলে আশা করছে সরকারি কর্মকর্তারা। তামাকে স্বাস্থ্য ঝুঁকি থাকলেও বছরের পর বছর বান্দরবানের অনেক পাহাড়ি চাষি এই চাষ করে আসছেন, কিন্তু সেই দৃশ্যপট এখন অনেকটা পাল্টে যাচ্ছে। 5 বছর আগে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে আখ চাষ শুরু করে এলাকার বেশ কয়েকজন তামাক চাষি। ভাগ্য ফিরেছে তাদের। এক মৌসুমে তাদের খরচ হচ্ছে মাত্র 12 থেকে 14,000 টাকা। লাভ ভালো হওয়ায় তাদের দেখা দেখি অন্যরাও এখন ঝুঁকছেন আখ চাষে। আখ চাষ করছি, আখ ভালো হয়েছে, আশা করি ভালো লাভ করতে পারবো। আর 3 বছরের মধ্যে প্রচুর টাকা লাভও করেছি, আর ওই টাকা দিয়ে আবার এই বছর আখ চাষ করতেছি। কৃষি বিভাগ জানিয়েছে বান্দরবানে আখ চাষের উপযোগী জমি আছে 51,000 হেক্টর। এর মধ্যে বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও লামার মাটি ও আবহাওয়া আখ চাষের উপযোগী হওয়ায় 742 হেক্টর জমিতে বর্তমানে আখের আবাদ হচ্ছে। এই কাজে চাষিদের সহায়তা দিচ্ছে সরকার। বিভিন্ন চাষিদেরকে উদ্যোগকরণ, প্রশিক্ষণ ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তামাকের বিকল্প হিসেবে ইক্ষু চাষের দিকে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি সহায়তা বাড়িয়ে তামাক থেকে আখ চাষে ফিরানো গেলে বান্দরবানের 35,000 চাষির ভাগ্য বদলানোর পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যাবে বলে মনে করছেন সবাই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আশার বাংলাদেশে। স্বাগত আমার পরের